আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। অম্ল, ক্ষারক ও লবণ এই অধ্যায়টা আজকে পড়াবো ইনশাল্লাহ। এবং সব ঠিকঠাক থাকলে ক্লাস 8-এর স্টুডেন্ট তোমরা যারা আছো এবং শিক্ষক অথবা অভিভাবক যে যেখান থেকে দেখছেন, শান্তি বর্ষিত হোক। আমরা যে অধ্যায়টা এখন পড়ছি এটা আসলে কেমিস্ট্রির একটা পার্ট, রসায়নের একটা অংশ। জটিল তো কোনো কিছুই না, সহজ। মানুষ চাইলে সব কিছু সহজভাবে করতে পারে। আর এইটা আজকে আমরা যে জুনিয়র বৃত্তি পরীক্ষার যেই কোর্সটা চালাচ্ছি আমাদের ওয়েবসাইটে, প্লাস হচ্ছে আমাদের গ্রুপে, আমাদের পেজে, আমাদের ক্লাস 8-এর স্টুডেন্ট যারা, জাতির ভবিষ্যৎ যারা যারা তোমরা অলরেডি যুক্ত হয়েছো, তোমরা জানো আমাদের পেজ এবং গ্রুপে অলরেডি অ্যারাউন্ড 1000 জনের বেশি স্টুডেন্ট এই মুহূর্তে যুক্ত হয়েছে আমাদের ওয়েবসাইটে। ফ্রি কোর্স, তোমরা তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে জানাতে পারো যে আমাদের ওয়েবসাইটে একেবারে শুরুতে যে কোর্সটা আছে ক্লাস 8-এর কোর্স, এখানে ঢুকলেই দেখবা সকল কোর্স, বা হোমে যদি যাও, এই হোমে একদম নিচে এই যে এখানে অষ্টম শ্রেণী আছে। এই অষ্টম শ্রেণীর যেই ফ্রি কোর্সটা স্টার ব্যাচ, এটা ক্লাস 8-এর সবার জন্য। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখবা এটা একেবারেই একটা ফ্রি কোর্স এবং এটা 0 টাকার কোর্স। কোর্সে লগ ইন করে বা তোমরা কোর্সে যুক্ত হয়ে যেই ক্লাসগুলো সাজানো আছে সুন্দর করে সেই ক্লাসগুলো তোমরা যুক্ত হতে পারো। এবং ক্লাসের মধ্যে যে কন্টেন্ট দেওয়া আছে, এই কোর্স কন্টেন্টে প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর করে এবং প্র্যাকটিস শিট সহ সাজানো আছে। যেমন আমি যদি আমার সায়েন্সের কথা বলি, আমি সায়েন্সে এই পর্যন্ত এইটা নিয়ে 5 নম্বর ক্লাস দিচ্ছি। এটা তৃতীয়, 4, 5 এবং 6 নম্বর অধ্যায়টা আছে অলরেডি আপলোড করা। যেমন পৃথিবী এবং মহাকর্ষ, এই অধ্যায়টা আমি যখন পড়াইছি, তো কোর্সে তোমরা যারা আছো তোমরা চাইলে সিম্পলি আসসালামু আলাইকুম ক্লাস 8 এর শিক্ষার্থী অথবা দেখতে পারো ক্লাসের সাথে জড়িত কোন ক্লাস অলরেডি অন করা, এবং এই ক্লাসের যে প্র্যাকটিস শিট, লেকচার শিট, এইটা নিচে দেওয়া আছে। এই লেকচার শিটে ক্লিক করলে তোমরা আমি ক্লাসে যা পড়িয়েছি 59টা স্লাইড, মানে শুরুর এবং শেষের স্লাইডটা বাদ দিলে 57টা স্লাইড হবে। এই 57টা স্লাইডে আমি যা যা পড়াইছি সবই দেওয়া আছে, যে যে ম্যাথগুলো করাইছি সব দেওয়া আছে। আর তুমি যদি এখান থেকে বের হয়ে এই প্র্যাকটিস শিটটাতে ক্লিক করো, তাহলে এই প্র্যাকটিস শিটে এই চ্যাপ্টারের জন্য যা দরকার, যেই পড়াটুকু দরকার সেই পড়াটুকু এখানে দেওয়া আছে। সো তোমরা চাইলে এটা প্রিন্টও করতে পারো, তোমরা চাইলে এই প্রশ্নগুলোকে নিজের মতো প্র্যাকটিস করতে পারো, এই সৃজনশীলগুলোকে প্র্যাকটিস করতে পারো, এই এমসিকিউগুলোর উত্তর বোল্ড করে দেওয়া আছে সেটা প্র্যাকটিস করতে পারো। সো আমরা ওভারঅল সব কিছু সুন্দর করে সাজিয়ে এখানে রেখে দিছি। তোমরা যারা আমাদের ক্লাস 8-এর স্টুডেন্ট যারা আছো, বা আপনারা যারা টিচার আছেন, তারা চাইলে এই ফ্রি কোর্সটাকে, এখন ফ্রি আছে, ফ্রি কোর্সটাতে এনরোল করতে পারেন। এবং আমাদের স্টার ব্যাচে যারা যুক্ত আছে তাদের কাছে আপনারা চাইলে আপডেট নিতে পারেন। আমাদের ক্লাস 8-এর স্টার ব্যাচের যে ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্কও আমরা দিয়ে রাখছি এখানে, তোমরা চাইলে সরাসরি যুক্ত হতে পারো। সো এই গেল মোটামুটিভাবে একটা ছোট্ট আপডেট আমাদের আজকের অম্ল, ক্ষারক, লবণ যে অধ্যায়টা, এই অধ্যায়টাকে আমরা পড়ার চেষ্টা করব। সো আলটিমেটলি এটা এখন লগ ইন করা নাই, এই জন্য এটা আসছে। সো এখানে স্টার ব্যাচের টোটাল টিচার প্যানেলের নাম দেওয়া আছে, প্রত্যেকটা টিচার প্যানেলের অভিজ্ঞতা সহ দেওয়া আছে, এবং আমাদের কোর্সের পূর্ণাঙ্গ যে ঘটনা সেই ঘটনাও দেওয়া আছে। সো এভরিথিং ক্লিয়ার। সো এখন আমার যেটা টার্গেট, আজকে আমি যে অম্ল, ক্ষারক ও লবণ অধ্যায়টা পড়াতে চাই, এইখানে কাহিনীটা কি আছে বা এটা কীরকম, এটা পড়ার জন্য একটু শান্তিমতো আমার সাথে যুক্ত হতে হবে। চলো শুরু করি। এই অধ্যায়ে আমরা আসলে কি চাই, আমরা কি জানতে চাই? এই অধ্যায়ে আমাদের জানার বিষয় হচ্ছে, আমরা শুরুতে জানব যে আমরা যেটাকে অম্ল বলতেছি এটাকে অ্যাকচুয়ালি ইংলিশে আমরা কি বলি? অ্যাসিড। 2, আমরা যেটাকে ক্ষারক বলতেছি সেটাকে আমরা ইংলিশে বেস বলি। আবার যেই সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা ক্ষার বলতেছি, এইটাকে অ্যালকালি বলা হয়, অ্যালকালি। অম্ল, ক্ষারক, এবং এইটা বোঝার পর আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে লবণ। লবণকে আমরা ভালোবেসে সল্ট বলতেছি। 5 নাম্বার আমাদের জানা লাগবে এবং বোঝা লাগবে এই অধ্যায়ে নির্দেশক কি জিনিস।
নির্দেশক। আর তোমরা যারা আমার রাসায়নিক বিক্রিয়ার ক্লাস দেখছো সেখানে প্রশমন বিক্রিয়া বলে একটা বিষয় ছিল, এটা মোটামুটি এই চ্যাপ্টারের সাথেই রিলেটেড। সেই প্রশমন বিক্রিয়াটা হচ্ছে যে প্রশমন বিক্রিয়া হচ্ছে যে আমি যে কোনো অ্যাসিড এবং ক্ষারক বা বেজ এর সাথে যখন বিক্রিয়া করাবো তখন অ্যাসিড আর ক্ষারক যুক্ত হয়ে এখানে সল্ট আর ওয়াটার তৈরি হয়, মানে পানি তৈরি হয়। তোমরা অলরেডি এই ব্যাপারে অবগত আছো বলে আমার বিশ্বাস, অলরেডি অবগত আছো। সো এগুলো হচ্ছে প্রশমন বিক্রিয়া এবং এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটাও তোমরা জানো যে এই বিক্রিয়ায় মানে 57.3 -57.3 কিলো জুল পার মোল তাপ উৎপন্ন হয়। তোমাদের এটা জানা আছে, আশা করছি জানা আছে। এরপর এই চ্যাপ্টারের এমসিকিউ পড়া লাগবে, এই চ্যাপ্টারের সিকিউ পড়া লাগবে, তাহলে একটা অধ্যায় কমপ্লিট হবে। যেহেতু আমরা তোমাদেরকে একটা চ্যাপ্টারে একটা ক্লাসের মাধ্যমেই একটা চ্যাপ্টারকে কভার করার চেষ্টা করছি, তো একটু দ্রুত যাব। হ্যাঁ, তাহলে একদম শুরুতে 3টা টপিক, অম্ল, ক্ষারক আর লবণ। অ্যাসিডের সংজ্ঞা কি এটা আগে বোঝার আগে তোমরা একটু ফিল করো অ্যাসিড কেমন। তোমরা লেবু খাইছো না? তোমরা তেঁতুল খাইছো, লেবু খাইছো, তেঁতুল খাইছো, মালটা খাইছো, আপেল খাইছো, মালটা, আচ্ছা লেবু খাইছো, লেবু কেমন? একটু লাগে না টক? এর মধ্যে অ্যাসিড আছে এবং এই অ্যাসিডগুলো হচ্ছে জৈব অ্যাসিড। অম্ল, তাহলে আমরা লিটারেলি অম্ল বলতে যাকে বুঝি সে হইল অ্যাকচুয়ালি অ্যাসিড। তাহলে অ্যাসিডের যে সংজ্ঞা, আমি যদি একটু সিম্পলি সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে এরকম হবে, যে সকল যৌগের অণুতে, খেয়াল করো, যে সকল যৌগের অণুতে এক বা একাধিক কি আছে? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে। প্রতিস্থাপনীয় মানে কি? ওই হাইড্রোজেনটা অন্য কোনো ধাতু বা ধাতুর ন্যায় যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। প্রতিস্থাপনীয় কি আছে? হাইড্রোজেন আছে। যা কোনো ধাতু, এটা এমনই একটা সংজ্ঞা, জাস্ট আমি আমার মনের মতো করে একটু বলতেছি, যা কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। প্রতিস্থাপিত হতে পারে। এবং যা এটা এবং যা মানে কাকে কথা বলছি, কার সংজ্ঞা দিচ্ছি? অ্যাসিডের সংজ্ঞা। যা ক্ষারকের সাথে বিক্রিয়া করে, ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে অ্যাসিড বা অম্ল বলে। ধরো আমি এই সংজ্ঞাটাকে আগে লিখে রাখতে পারতাম স্লাইডে, কিন্তু আমি একটু লিখলাম যেন তোমাদের অন্তরে জিনিসটা একটু থাকে। তো এত বড় সংজ্ঞা কি মনে রাখা যাবে? যে সকল যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে এবং যা ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে কি উৎপন্ন হতে পারে, এবং যা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে অম্ল বলে। এটা গেল অম্লের সংজ্ঞা। আমি একটু পরে বোঝাবো এগুলা কি। এরপর ওই যে ক্ষারক যে আছে, তো ক্ষারকের বিষয়টা কেমন? ক্ষারক, যেটাকে ইংলিশে আমি বেইজ বলতেছি, তাহলে হাইড্রক্সিল মূলক, তোমরা প্রতীক সংকেত যোজনী পড়ছো, অক্সাইড বা হাইড্রোক্সাইড, মানে সোজা বাংলায় আমি যদি এটাকে বলি, এইটা হচ্ছে ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড।
হাইড্রোক্সাইডকে কি বলা হয়? ক্ষারক বলা হয়, ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড। আপাতত এতটুকু লেখো। আর নির্দেশক শব্দটার মানে হচ্ছে যে নির্দেশ করে, করে নির্দেশক, এটা সামগ্রিকভাবে আমি বলছি। নির্দেশক এইটার বাংলা ইংলিশ হচ্ছে ইন্ডিকেটর। কেন? এটা ইন্ডিকেট করে, ফিল করো, তাইলে এইটা হচ্ছে ইন্ডিকেটর। তাহলে সংজ্ঞাটা কি? যে সকল পদার্থ নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে, এটা কেমন কথা স্যার? মনে করো আমার কাছে একটা লিটমাস পেপার আছে, নীল লিটমাস পেপার, আমি একটু পরে দেখাবো, জাস্ট কাগজের মতো। তো আমি হচ্ছে লেবুর রসের মধ্যে নীল নীল যে লিটমাস পেপারটা এটা একটু দিলাম, নীলটা যদি লাল হয়ে যায়, তাহলে এই যে নীল লিটমাস পেপারটা যে লাল হয়ে গেল, এটা বোঝাইলো যে আমি অ্যাসিডের মধ্যে ওকে মানে ডুবাইছি। তাহলে এই যে নীলটা যে লাল হয়ে গেল, এই বর্ণ পরিবর্তনের নির্দেশটা করছে হচ্ছে অম্ল বা অ্যাসিড। আর যদি লালটা নীল হইতো তাহলে আমি বলতাম এটা একটা ক্ষারক। তাহলে নির্দেশকের সঙ্গে হচ্ছে যে সকল যৌগ বর্ণ পরিবর্তনের মাধ্যমে যে সকল যৌগ বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো দ্রবণের অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতি নির্দেশ করে। অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতি নির্দেশ করে, তাই নির্দেশক। এবং জিনিসটাকে শুধু মুখস্থ করা না, এটাকে একটু ফিল করা। যে আমি অম্লের কথা বলতেছি, অম্ল হচ্ছে এমন একটা যৌগ যার মধ্যে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, যা ধাতু বা ধাতুর ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে এবং যা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এটা হচ্ছে অ্যাসিড। ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, সেটা হচ্ছে ক্ষারক। ক্ষার কাকে বলে? যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় সেগুলো হচ্ছে ক্ষার। তো মোটামুটি আমি জাস্ট একটা সংজ্ঞা লিখছি আর কি, এখন তোমাকে একটা জিনিস মুখস্থ রাখতে হবে। স্যার অ্যাসিড দুই রকমের, একটা হচ্ছে জৈব অ্যাসিড আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড। আপাতত তোমরা 9 10 উঠলে আরও কিছু শিখবা। তোমরা এটা একটু একটা জিনিস জেনে রাখো, অ্যাসিডের ক্ষেত্রে, অম্লের ক্ষেত্রে এটা মাথায় রাখবা যে একটা হচ্ছে জৈব অ্যাসিড আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড। তো এক জৈব অ্যাসিড এরা সাধারণত কেমন, আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড এরাই বা কেমন? তোমার মনে প্রশ্ন থাকতে পারে। তো এখন স্যার জৈব অ্যাসিড হচ্ছে সাধারণত যেগুলা খাদ্যে থাকে, আর অজৈব অ্যাসিডগুলা এগুলা সংশ্লেষণ করা যায়। অজৈব অ্যাসিড সংশ্লেষণ বলতে ল্যাবরেটরিতে পাওয়া যায়। অজৈব অ্যাসিড দু একটা এক্সাম্পল দেই। যেমন ধরো অজৈব অ্যাসিডের এক্সাম্পল যদি বলো, তাহলে 1 নম্বর হচ্ছে অজৈব অ্যাসিডের এক্সাম্পল, সে ফর এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড, 2 নম্বর সালফিউরিক অ্যাসিড, 3 নম্বর নাইট্রিক অ্যাসিড, 4 নম্বর কার্বনিক অ্যাসিড, 5 নম্বর ফসফরিক অ্যাসিড। কয়েকটা এক্সাম্পল দিলাম, আর জৈব অ্যাসিডের এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না। এগুলো হচ্ছে একটা জৈব অ্যাসিড, এবং এখানকার প্রত্যেকটা উপস্থিত অ্যাসিডই জৈব অ্যাসিড। প্রত্যেকটা অ্যাসিডই জৈব অ্যাসিড। তাহলে কি কি জৈব অ্যাসিড আছে? আঙ্গুর, কমলা, লেবু। খুব ভালো করে মনে রাখো, আঙ্গুর, কমলা, লেবু, আঙ্গুর, কমলা, লেবু, আঙ্গুর, কমলা, লেবু, আঙ্গুর, কমলা, লেবু, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রুলাস মানে লেবুর সায়েন্টিফিক নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তেঁতুল, টার্টারিক, তেঁতুল, তামারিন্ড, তেঁতুলের ইংলিশ হচ্ছে তামারিন্ড, এটাকে একটু মনে রাখবা। তামারিন্ড হচ্ছে তেঁতুলের টার্টারিক অ্যাসিড। টয়ে মিল, তেঁতুল টার্টারিক। টমেটো অক্সালিক, মনে রাখতে হবে টমেটো অক্সালিক। আমলকি অ্যাসকর্বিক অ্যাসিড, আর আপেল আনারস ম্যালিক অ্যাসিড। এগুলা সবগুলা হচ্ছে
এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, আঙ্গুর কমলা লেবু, আঙ্গুর কমলা লেবু, আঙ্গুর কমলা লেবু, সাইট্রিক অ্যাসিড। পড়ো, মনে মনে পড়ো। আঙ্গুর কমলা লেবু সাইট্রিক অ্যাসিড, তেঁতুল টার্টারিক অ্যাসিড, টমেটো অক্সালিক অ্যাসিড, আমলকি অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি, হ্যাঁ ভিটামিন সি। আঙ্গুর কমলা লেবু এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, মনে রাখতে হবে। আর আপেল আনারস ম্যালিক অ্যাসিড, আপেল আনারস ম্যালিক অ্যাসিড, আপেল আনারস ম্যালিক অ্যাসিড। বলে স্যার কেন আপনি এরকমভাবে বললেন? কারণ তোমাদের কিছু এমসিকিউ আছে যেগুলোর জন্য অবশ্যই মুখস্থ বিদ্যা লাগবে, সিকিউ তো আছেই সামনে, আমি বলছি। তাহলে নির্দেশক কাকে বলে? নির্দেশক এরা হইল কেমন? এরা হইল নিজের বর্ণ পরিবর্তন করে, নিজের বর্ণ পরিবর্তন করে, নিজের বর্ণ পরিবর্তন করে, নিজের বর্ণ পরিবর্তন করে। তাহলে এই যে এরা নিজের বর্ণ পরিবর্তন করে, করে কি বোঝায়? বোঝায় হচ্ছে যে ও অ্যাসিড না ক্ষারক। যেমন ধরো আমি যদি সিম্পলি একটা গুগলিং করি, সিম্পলি আমি একটা গুগলিং করলাম যে এখানে সে ফর এক্সাম্পল ইন্ডিকেটর, আমি লিখলাম হচ্ছে ইন্ডিকেটর। তাহলে আমি একটু যদি ইমেজে যাই, এরকম কালার চার্ট কিছু জিনিস দেখা যাবে। সে ফর এক্সাম্পল আমি নর্মাল একটা সার্চিং দিই তোমাকে, ধরো আমি লিখলাম হচ্ছে লিটমাস পেপার, লিটমাস পেপার। তাহলে এটা কেমন? এই লিটমাস পেপারটা হচ্ছে যে এরকম একটা কাগজ, সিম্পলি একটা কাগজ। এই কাগজটা যদি আমি ইসাতে দেই, মানে দ্রবণে দেই, তাহলে এই যে দ্রবণে আমি যদি দেই, তাহলে একটু ভাবো, এটা একটা কাগজ না? তো এই নীল লিটমাসটা, এটা এখানে কোন কালার ছিল? এখানে নীল কালার ছিল, এটা এখন কি কালার হয়ে গেছে? লাল। এটার মানে হইল এইখানে যে দ্রবণটা আছে, এই দ্রবণটা ছিল অ্যাসিড। আবার এইখানে যে দেখো, এইখানে একটা লাল লিটমাস ছিল না? এখন এই দ্রবণে দেওয়ার পর এইটা হয়ে গেছে নীল। তাহলে এই যে ও কালার পরিবর্তন করলো, এই কালার পরিবর্তন করার মানে হইল ও আমাকে বোঝাচ্ছে, মানে এই পেপারটা আমাকে বোঝাচ্ছে এই দ্রবণটা অ্যাসিড আর এই দ্রবণটা ক্ষার। বুঝতে পারছি? এটা হচ্ছে নির্দেশক। তাহলে নির্দেশকের সংজ্ঞা হচ্ছে নিজের বর্ণ পরিবর্তন করে অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতি নির্দেশ করে, অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতি নির্দেশ করে। এটা হচ্ছে সংজ্ঞা। তাহলে স্যার কি কি নির্দেশক আছে? তার মানে প্রথম নির্দেশকটা হচ্ছে 1 নাম্বার লিটমাস কাগজ, লিটমাস, হ্যাঁ কাগজ, এটা সিম্পলি একটা কাগজ, লিটমাস কাগজ। এবং এক্ষেত্রে মনে রাখবা, তোমাদের অনেকের খালা থাকতে পারে। ধরো তোমার মানে মায়ের বোনকে খালা বলে, ছোট খালা বড় খালা তোমরা বলো না? তো এরকম মায়ের বড় বোনকে তোমরা বড় খালা বলো, ছোট বোনকে ছোট খালা বলো। তো এরকম আরেকটা কেমিস্ট্রিতে খালা মনে রাখবা, এটা একটু ডিফারেন্ট খালা, ওনার নাম অ্যানি খালা। এটা মনে রাখতে পারো, চাইলে তুমি অন্য কোনো কিছু মনে রাখতে পারো। ওনার নাম হচ্ছে অ্যানি খালা, কিন্তু এই খালার বানানটা একটু অন্যরকম। এটা মনে রাখবা, অ্যাসিড নীলকে লাল করে, অ্যাসিড নীলকে লাল করে, আর ক্ষারক লালকে নীল করে। তাহলে এই এ স্ট্যান্ডস ফর অ্যাসিড এবং ও নীলকে করে লাল। আর এখানে এটা হচ্ছে ক্ষারক। তো এটা যে ক্ষারক, এটা মনে রাখবা, এইটা হইল ক্ষারক, এইটা লালকে নীল করে, লালকে নীল করে। তো তোমাদের অনেক খালা থাকতে পারে, তোমরা একটা খালার নাম মনে রাখবা, অ্যানি খালা। বুঝতে পারলাম? গেল 1। 2 নাম্বার এখানে মনে রাখতে হবে জবা ফুলের রস, জবা ফুলের রস, এটাও একটা নির্দেশক। আমি কালারটা এখন বললাম না, শুধু তোমরা লিটমাস পেপারটা নাম মনে রাখো যে অ্যানি খালা, অ্যাসিড নীলকে লাল করে আর ক্ষার লালকে নীল করে। তো জবা ফুলের রস। 3 নাম্বার মনে রাখতে হবে মিথাইল অরেঞ্জ, মিথাইল
অরেঞ্জ, এটা একটা যৌগ মিথাইল অরেঞ্জ। আরেকটা জিনিস মনে রাখো, সেইটা হচ্ছে মিথাইল রেড, মিথাইল রেড। আর 5 নাম্বারটা হচ্ছে ফেনফথ্যালিন, ফেনফথ্যালিন। এই যৌগগুলোর নাম একটু মনে রাখবা। কালার এখন দিলাম না, দিলে আবার তোমাদের কাছে জটিল মনে হবে। শুধু অ্যানি কালারটা আপাতত মনে রাখো। অ্যাসিড নীলকে লাল করে, ক্ষার লালকে নীল করে। অ্যাসিড নীলকে লাল করে, ক্ষার লালকে নীল করে। তাহলে কি কি আছে নির্দেশক? জবা ফুলের রস, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন। লিটমাস পেপার, জবা ফুলের রস, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন। 5টা নাম মনে রাখবা, লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, জবা ফুলের রস, ফেনফথ্যালিন। তাহলে এরা কী করে? নিজের বর্ণ পরিবর্তন করে বোঝায় দিবে যে ওই যৌগটা অ্যাসিড না ক্ষার। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে স্যার কিছু এমসিকিউ তো সলভ করা দরকার। আচ্ছা, এমসিকিউ সলভ করার আগে অ্যাসিড নিয়ে স্যার কিছু মূল্যবান কথা শুনতে চাই। অ্যাসিডের বাংলা হচ্ছে অম্ল। অ্যাসিড অম্ল। তাহলে স্যার একটা চেহারা সুরত বলেন তো স্যার, অ্যাসিডের একটা চেহারা সুরত বলেন। স্যার মনে করেন একটা অ্যাসিডের নাম HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডের যদি আমি একটা জলীয় দ্রবণ তোমাদেরকে বলি, জলীয় দ্রবণ, অ্যাসিডের জলীয় দ্রবণ, দেখা গেছে অ্যাসিড এই H+ আয়ন হিসাবেও ঘুরতে পারে, Cl- আয়ন হিসাবেও দ্রবণে ঘুরতে পারে। স্যার দ্রবণে ঘুরতে বলে মানে দ্রবণটা কেমন স্যার? মনে করো যে এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন মানে দ্রবণ, হ্যাঁ দ্রবণ। তো এখানে তোমার মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশন বা দ্রবণ রাখা আছে। তো এখানে দেখা যাবে যে এই দ্রবণের মধ্যে, মানে দ্রবণ মানে একটা জলীয় অবস্থা, এটার মধ্যে H+ আয়ন আছে, এইটা মানে এটা দ্রবীভূত অবস্থায় আছে। আবার Cl- আয়নও আছে, আয়ন, অর্থাৎ আয়ন মুভ করতে পারে, আয়ন মুভ করতে পারে এবং আয়ন বিয়োজিত হইতে পারে। বিয়োজিত মানে হচ্ছে ভাঙা। এখন এই যে HCl এর মধ্যে যে H+ আছে, এই H+ এর Hটা যদি সরে যায়, সরে গিয়ে সোডিয়াম ক্লোরাইড হয়। ক্লোরিন তো ক্লোরিন আছেই, সোডিয়াম ক্লোরাইড হইল। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড যে হয়েছে, এখানে কি উৎপন্ন হইল? লবণ উৎপন্ন হইল, লবণ উৎপন্ন হলো। তাহলে এখানে সোডিয়ামের জায়গায় যদি ম্যাগনেসিয়াম আসতো বা পটাশিয়াম আসতো, তাহলে এখানে অবশ্যই পটাশিয়াম আসতো। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। তো পটাশিয়াম ক্লোরাইড এইটাও একটা লবণ। তো স্যার অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে যে জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। তো সবসময় কি এরকম হবে? অন্য কিছু হতে পারে না? পারে। যেমন ধরো তোমরা H2SO4 এর নাম শুনছো, তো H2SO4ও বিয়োজিত হইতে পারে। তো এখানে 2টা H, তাহলে এই যে 2টা H+ আর সালফেট 2-, তাহলে এই যেখানে এই যে H+ আয়নে বিভাজিত হতে পারলো না? পারলো। তাহলে এইটা পারলো বলে ও হইল অ্যাসিড, ও হইল অ্যাসিড। তাহলে এইটা হলো একটা অ্যাসিড। কোন অ্যাসিড? এইটার নাম সালফিউরিক অ্যাসিড। এখন যদি H2SO4 এর Hটা পরিবর্তন হয়ে ধাতু দ্বারা পরিবর্তন হয়, তাহলে ধরো এখানে আমি বললাম ক্যালসিয়াম সালফেট, তাহলে পরে ও কিসে পরিণত হবে? ও লবণে পরিণত হবে, লবণ। তা স্যার এইরকম আর কোনো নাই? আছে। যেমন ধরো আমি যদি বলি নাইট্রিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড, তাহলে এইটা হচ্ছে H3PO4, ফসফরিক অ্যাসিড। স্যার এইটা যদি ভাঙে তাহলে চেহারাটা কেমন হবে স্যার? এটা ভাঙলে চেহারাটা হবে 3H+ প্লাস PO4 3-। তাহলে এখানে 3টা H+ হতে পারে। তাহলে এখানকার ফসফেটটাও চেঞ্জ হতে পারে। তো ফসফেট চেঞ্জ হয়ে ম্যাগনেসিয়াম ফসফেট হতে পারে। তাহলে ও যদি চেঞ্জ হয়, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী 2 আর ফসফেটের যোজনী 3। তাহলে এখানে সংকেতটা হবে Mg3PO4(2). তাহলে স্যার এইটা কি হইল? স্যার এইটা হইল লবণ। তাহলে স্যার আমি ছোট্ট করে 3টে এক্সাম্পল দিছি যে ওর জলীয় দ্রবণে ও হচ্ছে H+ আয়নে বিভক্ত হইতে পারে, H+ আয়ন।
এইচ প্লাস আয়ন এইচ প্লাস আয়নে বিয়োজিত হইতে পারে, এবং এইচ প্লাসটা যদি কোনো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সে লবণ উৎপন্ন করবে। এবং অ্যাসিডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ও যদি ক্ষারকের সাথে বিক্রিয়া করে তাহলে লবণ আর পানি উৎপন্ন করবে, যেটাকে প্রশমন বিক্রিয়া বলে। প্রশমন বিক্রিয়া। তাহলে স্যার একটা এক্সাম্পল দেন। আচ্ছা স্যার, এটা কি একটু উড়ে ফেলি, এটা দরকার নাই, এটা দরকার নাই। তো এখানে আলটিমেটলি আমি যদি একটু সিম্পলি একটা এক্সাম্পল দিই, এখন আমি যে এক্সাম্পলগুলো দিলাম এটা কি মোটামুটিভাবে বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে স্যার একটা এক্সাম্পল দেন যদি স্যার লবণের সাথে কিভাবে হয়। এখন এইটা হইল সে ফর এক্সাম্পল আমি একটা অ্যাসিডের কথা বললাম, যে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন একটা ক্ষারের এক্সাম্পল দিই, সিম্পল পরিচিত ক্ষার, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। একটু পরে আমরা দেখবো যে সোডিয়াম হাইড্রোক্সাইড ইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সাবান তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো ওরা যখন রিয়াকশন দিবে তখন হাইড্রোজেনের প্লাস ক্লোরিন মাইনাস সোডিয়ামের প্লাস OH মাইনাস, সোডিয়াম মাইনাসকে H প্লাস OHকে, তাহলে এখানে প্রোডাকশন হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তোমরা এগুলো দেখে অভ্যস্ত। আচ্ছা, HCl এর জায়গায় যদি H2SO4 হইতো, সালফিউরিক অ্যাসিড হইতো, আর এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হইতো, তাইলে কি হইতো? তাহলে এখানে উৎপন্ন হইতো ম্যাগনেসিয়াম সালফেট প্লাস 2 অণু পানি। সকল ক্ষেত্রে লবণ হবে আর পানি হবে। আবার একটা সিম্পল এক্সাম্পল দিই, তাহলে এখানে দেখো হাইড্রোজেনের মাথায় প্লাস সালফেট মাইনাস, ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোক্সিল মাইনাস, ম্যাগনেসিয়াম সালফেট হবে আর H আর OH হবে, হইল পানি। আচ্ছা ফাইন। এখন আরেকটা এক্সাম্পল দেন, মনে করেন স্যার নাইট্রিক অ্যাসিড। এখন একটা ক্ষারের এক্সাম্পল, স্যার পটাশিয়াম হাইড্রোক্সাইড, পরিচিত ক্ষার দিলাম। এরা যখন রিয়াকশন করবে তাহলে স্যার হাইড্রোজেনের মাথায় প্লাস নাইট্রেট মাইনাস পটাশিয়াম প্লাস হাইড্রোক্সিল মাইনাস, তাহলে কি হবে? পটাশিয়াম নাইট্রেট হবে, H আর OH মিলে যুক্ত হবে, H আর OH। তাইলে এখানে উৎপন্ন হবে পটাশিয়াম নাইট্রেট আর হচ্ছে পানি, পটাশিয়াম নাইট্রেট আর পানি। তাহলে এইখানে খেয়াল করে দেখো, এইখানে যাবতীয় যা আছে, যত কিছু উৎপন্ন হয়েছে এগুলা সব হচ্ছে লবণ, আর ওই পাশে যা আছে সব হচ্ছে পানি। তাহলে এখানে যত বিক্রিয়া লিখেছি, 3টা যে বিক্রিয়া লিখেছি, এরা সবাই হচ্ছে প্রশমন বিক্রিয়ার এক্সাম্পল। প্রশমন বিক্রিয়া অর্থাৎ অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করলে লবণ আর পানি হয়। এটা হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য। এখন তোমরা আমারে বলো, আমি এখানে যা লিখছি এটা কি তোমাদের কাছে ইজি মনে হচ্ছে কিনা? আর যদি ইজি মনে না হয় আমারে বইলো, ইউটিউবের কমেন্টে জানাইও, অথবা তুমি ফেসবুক গ্রুপে আমাদেরকে জানাইতে পারো। তাহলে স্যার অ্যাসিডের এখন একটা ধর্ম আছে, এটা অন্তর দিয়ে অনুভব করতে হবে। অ্যাসিডের ধর্ম হচ্ছে 1 নাম্বার অ্যাসিড টক স্বাদযুক্ত। অ্যাসিড টক স্বাদ। স্যার লেবু খাইতে কেমন যেন লাগে, আমলকি খাইতে কেমন লাগে, তেঁতুল খাইতে কেমন লাগে, এটা তো টক স্যার, টক। এরপর অ্যাসিড টক স্বাদযুক্ত। অ্যাসিড নীল লিটমাসকে কি বানায়? লাল বানায়। অ্যাসিড নীল লিটমাসকে লাল লিটমাস বানায়। তাহলে লিটমাসের বর্ণ পরিবর্তন হয়, এটা 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট হচ্ছে টক স্বাদযুক্ত নীল লিটমাসকে লাল বানায়। আচ্ছা, অ্যাসিড যদি ক্ষারকের সাথে বিক্রিয়া করে, ক্ষারক বা ক্ষার একই জিনিস একটা পানিতে দ্রবীভূত হয়, তাহলে আজীবন লবণ আর পানি উৎপন্ন করবে। এই 3টা জিনিস মনে রাখতে পারবা। এখানে অবশ্য আরও আছে, এরপরে মানে অভাব নাই, তারপর আমি একটু তোমাদেরকে বলে রাখি। অ্যাসিড যদি ধাতুর সাথে বিক্রিয়া করে,
কার সাথে? ধাতুর সাথে। তাহলে অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করলে এখানে লবণ হবে আর হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে। এটা তোমাদের বইয়ে মনে হয় নাই, তারপর আমি একটু লিখে দিলাম। 5 নাম্বার পয়েন্ট, অ্যাসিড যদি ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া করে, ধাতুর কার্বনেট এর সাথে বিক্রিয়া করে, তাহলে ও এখানে উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই যেটা তোমাদের কাছে কমন নাও পড়তে পারে, এখন তোমরা জিজ্ঞেস করতে পারো ধাতুর কার্বনেট কি জিনিস। ধাতুর কার্বনেটের এক্সাম্পল হচ্ছে সে ফর এক্সাম্পল ক্যালসিয়াম কার্বনেট, তারপরে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপরে জিঙ্ক কার্বনেট, তারপরে সোডিয়াম কার্বনেট, তারপরে অ্যালুমিনিয়াম কার্বনেট। এগুলো সবই ধাতুর কার্বনেট। যে কোনো অ্যাসিড ওর সাথে যদি যুক্ত হয়, এদের সাথে যদি যুক্ত হয়, তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন করবে। এটা গেল হালকা একটা বয়ান অ্যাসিডের ধর্ম। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে পরীক্ষায় পারার জন্য। তাহলে স্যার ক্ষারক কাকে বলে? এই ক্ষারকের বিষয়টা হলো যে কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রক্সাইড, যে কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রক্সাইড যা কার সাথে বিক্রিয়া করবে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। খুব সহজ, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং কি উৎপন্ন করে? লবণ ও পানি উৎপন্ন করে, তাহলে তার নাম হচ্ছে ক্ষারক। কিন্তু ক্ষারকের মধ্যে সবাই পানিতে দ্রবীভূত হয় না, সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না। যেমন স্যার কিছু এক্সাম্পল দেন তো। এক্সাম্পলের ক্ষেত্রে আমি যদি বলি, সিম্পলি একটা জিনিস মাথায় রেখো, এগুলো তোমাদের কাছে কঠিন লাগার কোনো কারণ নেই। যেমন ধরো ধাতু, হ্যাঁ ধরলাম কত ধাতু আছে। ধাতু ধরো লিটন, কে না কে, ম্যাকগাইভার, এলো, জেনো, ফিরে, সুস্মিতাকে পাবে হায়, কাপুরুষ হাজি, আজ পিটাবে আমায়। এগুলো হচ্ছে কিছু পরিচিত ধাতু, মানে মোটামুটিভাবে কয়েকটা নাম আপাতত তোমরা একটু জেনে রাখো। 9-10-এ উঠলে তো অবশ্যই আমি তোমাদের পড়াবো। 9-এর কোর্সে, 10-এর কোর্সে, ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রিতে আমি পড়াই না, এটা তোমাদের জানা লাগবে। এটা একটা এমনি সিরিয়াল মনে রাখার জন্য। লিটন, কে না কে, ম্যাকগাইভার, এলো জন্য ফিরে, সুস্মিতাকে পাবে হায়, কাপুরুষ হাজি আজ পেটাবে আমায়, মাঝখানে হাইড্রোজেনটা বাদ দিছি। তো এগুলাকে যদি আমি অক্সাইড বা হাইড্রোক্সাইড করি, তাহলে কেমন দেখা যাবে? যেমন অক্সিজেনের যোজনী কিন্তু 2, তাই না? কিন্তু লিথিয়ামের যোজনী 1। তাহলে লিথিয়াম হাইড্রোক্সাইডের সংকেত এটা, লিথিয়াম অক্সাইডের সংকেত এটা, Li2O, তাই না? লিথিয়াম তো যোজনী 1। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে পারবা। তারপরে পটাশিয়াম, তো পটাশিয়াম হাইড্রোক্সাইডের যোজনী এটা, মানে সংকেত এটা, আর পটাশিয়াম অক্সাইড হচ্ছে এইটা। এবার একটা জিনিস মাথায় রাখবা, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে কস্টিক পটাশ বলে, কস্টিক পটাশ। আবার সোডিয়ামের ক্ষেত্রে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডও আছে, আবার সোডিয়াম অক্সাইডও আছে, সেক্ষেত্রে ওর নাম হইল কস্টিক সোডা। কস্টিক সোডার সংকেত কি? NaOH। এখানে তুমি যাকে ইচ্ছা একে নিতে পারো। যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, আয়রন বা জিঙ্ক, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড ক্ষারক। তারপর ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক
হাইড্রোক্সাইড, ক্ষার। তো আবার ফেরাস অক্সাইড Fe2O3, আবার FeO, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, এগুলোও ক্ষার। এখন এর মধ্যে সবাই ক্ষারক, ক্ষারের সঙ্গে আমি পরে আসতেছি। এখানে এরা সবাই ক্ষারক, যতজনের নাম বললাম এরা সবাই হচ্ছে ক্ষারক, কোনো কথা নাই, এরা সবাই ক্ষারক। কিন্তু এতগুলা ক্ষারকের মধ্যে কিছু কিছু আছে ক্ষার, কারা? যারা পানিতে দ্রবীভূত হবে। পানিতে দ্রবীভূতকারী ক্ষারকই হচ্ছে ক্ষার। তাহলে এতগুলোর মধ্যে সবাই তো পানিতে দ্রবীভূত হয় নাই, তার মানে যারা পানিতে দ্রবীভূত হবে, পানিতে মিশে যাবে, যারা পানিতে দ্রবীভূত হবে তারাই ক্ষার। যারা পানিতে দ্রবীভূত হবে তারা ক্ষার। অর্থাৎ এখানে বলতে হবে পানিতে দ্রবীভূত ক্ষারকই ক্ষার। তার মানে এখানে আরো একটা লাইন আছে, তাহলে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না? হয় না। তাহলে যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হবে না তারা ক্ষার না, তারা শুধুই ক্ষারক। আর যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হবে তারা ক্ষার। তাহলে আমি এক লাইনে কি বলতে পারি? আমরা বলতে পারি সকল ক্ষারই ক্ষারক। এই একটা প্রশ্নই আসে, সকল ক্ষারই ক্ষারক, কারণ সকল ক্ষার পানিতে দ্রবীভূত হয়। ক্ষারকের সংজ্ঞা তো এরা মিট করছেই, কিন্তু তখন লাইনটা হচ্ছে কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তাহলে ইংলিশে এটাকে বলা হয় অল অ্যালকালিজ আর বেজ, বাট নট অল বেজ আর অ্যালকালি। ইজি না? তাহলে এর মধ্যে কি কি পানিতে দ্রবীভূত হয় এগুলো বইয়ের মধ্যে আছে, আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। তোমাদের বইয়ের মধ্যে একটু দেখতে হবে। তাহলে স্যার ক্ষারকের ধর্ম কি? ক্ষারকের ধর্ম, এর প্রধান ধর্ম যেটা হচ্ছে এটা হচ্ছে কটু স্বাদ যুক্ত। এটা কটু স্বাদ যুক্ত। আচ্ছা, কটু স্বাদ কেমন? তোমরা সাবান কখনো মুখের মধ্যে যদি যেয়ে থাকে গোসল করতে গিয়ে, বা বাই এনি চান্স অ্যাক্সিডেন্টালি মনের অনিচ্ছা সত্ত্বেও যদি যেয়ে থাকে, তাহলে কি যে টেস্টটা পাওয়া গেছে এটার নাম হচ্ছে কটু স্বাদ, ভালো লাগে না। আচ্ছা, 2 নাম্বার, ক্ষারক লাল লিটমাসকে নীল করে। লাল লিটমাস, এই লাল লিটমাসকে এটা কি করে? নীল করে, নীল। লাল লিটমাসকে নীল লিটমাস বানায়। আচ্ছা, 3 নাম্বার অপশনস, লাল লিটমাসকে কি বানায়? নীল বানায়। আচ্ছা, ক্ষারক যখন অ্যাসিডের সাথে যুক্ত হবে, ওই একই কথা ঘুরে ফিরে আবার বলবো যে ও হচ্ছে আসলে কি করবে? ও হচ্ছে লবণ বানাবে আর পানি বানাবে, লবণ আর পানি বানাবে। বিষয়টা অনেক সহজ। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট, পানিতে দ্রবীভূত হতেও পারে, নাও হতে পারে। পানিতে দ্রবীভূত যদি হইছে, পানিতে দ্রবীভূত যদি হয়ে থাকে, তাহলে এইটাই হচ্ছে ক্ষার। পানিতে দ্রবীভূত হয়ে থাকলে এইটার নামই হচ্ছে ক্ষার। এতটুক পারলেই হবে। এখন স্যার প্রশ্ন, স্যার তাহলে এমসিকিউগুলো কেমনে আসে? এতক্ষণ যা বললাম তার উপর বেস করে এমসিকিউগুলো কেমনে আসে? কোনটিতে সাইট্রিক অ্যাসিড রয়েছে? আপেল, কমলা, লেবু, আপেল, কমলা, লেবু, আপেল, কমলা, লেবু, সাইট্রিক অ্যাসিড। মনে করে দেখো, আপেল, কমলা, লেবু, সাইট্রিক অ্যাসিড, আপেল, কমলা, লেবু। ওকে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, টমেটোতে ম্যালিক অ্যাসিড, আপেলে ধরো টমেটোতে কি যেন একটু মনে করে দেখছো, আমিও ভুলে গেছি, তোমাদের মনে রাখতে হবে এটা। টমেটোতে এই যে টমেটোতে অক্সালিক অ্যাসিড, আর আপেলে ম্যালিক অ্যাসিড। টমেটো অক্সালিক অ্যাসিড, টমেটোতে অক্সালিক অ্যাসিড। তাহলে এখানে একটু মাথা রাখতে হবে, তেঁতুলে টার্টারিক, তেঁতুল টার্টারিক, তোমরা একটু ভালো করে মনে রাখবা, তেঁতুল টার্টারিক অ্যাসিড, টমেটো ম্যালিক অ্যাসিড, আর আপেল, দাঁড়াও দেখছো আবার পেস্টটা লাগে,
এই ম্যালিক আর অক্সালিকে, তাহলে টমেটোতে অক্সালিক অ্যাসিড, টমেটোতে অক্সালিক অ্যাসিড, টমেটোতে অক্সালিক অ্যাসিড। তোমরা এখন বলতে পারো যে স্যার এইগুলার সংকেত দিবেন না, অক্সালিক অ্যাসিড না, প্রয়োজন নাই, এখন তোমাদের প্রয়োজন নাই। যেমন অক্সালিক অ্যাসিডের যদি সংকেত বলি তাহলে এটা হচ্ছে COOH বন্ড COOH। এই মুহূর্তে তোমরা কেউ কেউ হয়তো পারতে পারো, বাকিরা নাও পারতে পারো, টেনশন করে না, সংকেত জানতে হবে না। আর তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, এই যে সাইট্রিক অ্যাসিডের সংকেত তখন হয়তো লাগতে পারে। অ্যাসিড যখন বলবো, জৈব অ্যাসিড, তখন মাথা রাখবা ওর ভিতরে COOH থাকতে হবে, যৌগের সংকেতে এটা থাকতে হবে। আস্তে আস্তে তোমরা সামনে পাবা, এটা পাবা। আর আপেলে ম্যালিক অ্যাসিড, আপেলে হচ্ছে ম্যালিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড। টমেটোতে কোন অ্যাসিড? এই যে টমেটো, তো এই একটু আগে আমরা মুখস্থ করলাম টমেটো অক্সালিক, টমেটো অক্সালিক, টমেটো অক্সালিক, মিস করা যাবে না। তেঁতুল টার্টারিক, তামারিন্ড, তেঁতুল টার্টারিক অ্যাসিড, কোনো কথা নাই, পরীক্ষা কিন্তু MCQ এরকমই আসবে। কোনটি সাবান তৈরির মূল উপাদান? সাবান তৈরির মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি একটু তোমাদের বলে নেই, সাবান এটা হচ্ছে, এটার একটা সুন্দর নাম আছে, নামটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেট অথবা পটাশিয়াম স্টিয়ারেট, স্টিয়ারেট। এগুলো হচ্ছে সাবানের সংকেতের নাম। তুমি যদি সংকেত চাও তাহলে একটু জাস্ট মনে রাখতে পারো, সোডিয়াম স্টিয়ারেটের সংকেত হচ্ছে C17H35 COONA, আর এটা হচ্ছে C17H35 COOK। দুইটাই সাবানের সংকেত, সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের আরেক নাম হচ্ছে কস্টিক সোডা, কস্টিক সোডা, ঠিক আছে? আচ্ছা, ভিনেগারের সংকেত, এটা তোমাদের বইয়ের মধ্যে একটু বইটা রিডিং পড়বা আস্তে আস্তে। ইথানোয়িক অ্যাসিড, হ্যাঁ, ভিনেগারের সংকেত হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা তোমরা ইয়েতে ক্লাস 9-10-এ গেলে পাবা, জৈব অ্যাসিড, এইটার নাম হচ্ছে ইথানোয়িক। আপাতত একটু কানে রাখো যে ইথানোয়িক অ্যাসিড হচ্ছে 2 কার্বনের একটা যৌগ, আর যেটা অ্যাসিড সেখানে COOH থাকবে, শুনে রাখো। তাহলে সংকেতটা হচ্ছে CH3COOH। আশা করি তোমরা পারবা। নিচের কোনটা ক্ষার যারা পানিতে দ্রবীভূত হয়? একদম বইয়ের মধ্যে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা পানিতে দ্রবীভূত, বাকিগুলো একটাও না। হ্যাঁ, ওটা হচ্ছে ক্ষার না। যেমন এই যে এটা সোডিয়াম ক্লোরাইড, এই যে এটা তো লবণ। তো নিচের কোনটি ক্ষার? লবণ তো ক্ষারকে ডিফাইন করে না, তা এইটাও হচ্ছে লবণ, আর এইটা হচ্ছে চুনা পাথর। তো অপশন আছেই একটা, সোডিয়াম হাইড্রোক্সাইড। নিচের কোন ক্ষারটি পানিতে অদ্রবণীয়, পানিতে দ্রবীভূত হয় না? পানিতে দ্রবীভূত হয় না হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। একেবারে দেখো বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে দেখো আছে। সালফিউরিক অ্যাসিড যৌগটি, এটা তো একটা অ্যাসিড, তাহলে এটা নীল লিটমাসকে লাল করবে, কথা সত্য। টক স্বাদযুক্ত, পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করে, রাইট, তিনোটাই রাইট। অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যাসিড এবং ক্ষারকের যে ব্যবহার এর মধ্যে অনেক অনেক ব্যবহার আছে। তোমাদের বইয়ের মধ্যে হালকা করে যদি আমি একটু আলাপটা দেই, যেমন ধরো সারা দুনিয়াতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে অ্যাসিড, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাসিড, বেশি ব্যবহৃত। এবং পৃথিবীতে যেই দেশ এই অ্যাসিডটাকে বেশি ব্যবহার করবে সেই দেশ তত উন্নত। আমি তোমাদেরকে একটু বইয়ে নিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা এটা কেন ইম্পর্ট্যান্ট। তোমরা একটু বইটা খোলো, দেখো লেবুর রস, ফিল করে, হ্যাঁ, লেবুর রস। এখানে এই যে দেখো লেবুর রস, এখানে লেবুর রসের মধ্যে কোন অ্যাসিড আছে? সাইট্রিক অ্যাসিড। লেবুর রসে যে অ্যাসিডটা আছে তার নাম সাইট্রিক অ্যাসিড, এটা একটু লিখে রাখো। ভিনেগারের সংকেত কি? CH3COOH। চুনের সংকেত কি?
ক্যালসিয়াম অক্সাইড। অ্যান্টাসিড ঔষধ কাকে বলে? যে ঔষধ খাইলে মানুষের অ্যাসিডিটি কমে। তো অ্যান্টাসিড ঔষধের মধ্যে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আস্তে আস্তে পড়বা। খাবার লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড। তো এগুলো তো একদম প্রয়োজনীয় জিনিসপত্র। আচ্ছা, মানলাম। তার মধ্যে একটু পরে এখানে অনেক কথাবার্তা আছে। এখানে হুট করে একটা লাইন চলে আসছে, সেটা নাম হচ্ছে এই লাইকেন। তোমরা হঠাৎ করে চিন্তা করলে এটা কই থেকে আসলো, এই জিনিসটা কোত্থেকে আসলো? লাইকেন হচ্ছে এমন একটা উদ্ভিদ যেটা, এটা জাস্ট তোমাদেরকে একটু জানা রাখলাম, শৈবাল আর ছত্রাক মিলে হয়। হ্যাঁ, এমন একটা উদ্ভিদ, শৈবাল আর ছত্রাক মিলে হয়। তারপরে যেমন ধরো পরীক্ষায় কি কি আসতে পারে, দেখো, তাকাও, পরীক্ষায় কি কি আসতে পারে একটু তাকাও। লেবুর রসে থাকে কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন করো। তারপরে দেখো এখানে কোন কোনটা, এই যে এইটাই আমি ওখানে লিখছিলাম। আঙ্গুর, কমলা, লেবু, এখানে সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে টার্টারিক অ্যাসিড, টমেটোতে অক্সালিক অ্যাসিড, আমলকিতে অ্যাসকর্বিক অ্যাসিড, আপেল আনারসে ম্যালিক অ্যাসিড। কোনো মিস করার সুযোগ আছে? নাই। তারপরে তাকায় দেখো, তাকায় দেখো এই যে এখানে যে কথাবার্তা আছে, এই কথাবার্তার মধ্যে দেখো লেখা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক যা সাবান তৈরির একটি মূল উপাদান। তো সাবানের যে সংকেত তোমরা একটু লিখে রাখো এই কোণা দিয়া, যে C17H35COONA, এমনি জাস্ট একটু লিখে রাখার জন্য। রেয়ন হচ্ছে এক ধরনের সুতা, রেয়ন সুতা। হ্যাঁ, রেয়ন শিল্পে ব্যবহৃত হয়। নির্দেশকের বিষয়টা দেখো, নির্দেশক এখানে দেখো লেখা আছে এই যে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার, ইথানোইক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের সংকেত দেওয়া আছে COOH। অনেকে এটাকে আদর করে হুক কুহ ডাকে, হুক কুহ। তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, সালফ্রিক অ্যাসিড, H2SO4। এই দুইটার মধ্যে জৈব অজৈব আছে। তো এখানে কিছু কথাবার্তা বলছে যেগুলো আমি অলরেডি বলছি। অলরেডি এই লাইন পড়া শেষ, আমি বলছি এগুলো আস্তে আস্তে। তারপর দেখো এখানে লেখা আছে ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড। এটা আমাদের জানা আছে। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। কমপ্লিটলি এটা মনে রাখতে হবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কোনোদিন মিস করা যাবে না। যেটা মিস করা আরও বেশি যাবে না সেটা হচ্ছে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা পানিতে দ্রবীভূত হয় না, তাই এটি ক্ষারক হলেও ক্ষার নয়। এবং তোমাদের পরীক্ষায় সবচেয়ে দামি যে পড়াটা আসবে, সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক ক্ষার নয়। এটা সিকিউতে খতে আসবেই, দাগায় রাখো। তারপরে এবার দেখো এই যে পয়েন্ট আছে না অ্যাসিড ক্ষারকের ব্যবহার, এইটাই হচ্ছে যে এই পয়েন্টটা। তো এখন আমি যে এইখানে চলে আসলাম এটার একটা রিজন আছে, তোমাদেরকে একটু বইটা দাগায় দিতে হবে। তোমরা বইটা একটু দাগাও। প্রথম কথা হচ্ছে ব্লিচিং পাউডার। হঠাৎ করে ব্লিচিং পাউডার চলে আসলো। তো ব্লিচিং পাউডারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে একটা ঘটনা ঘটানো হয়। আবার এখানে বলছে চুনের পানির আরেক নাম লাইম ওয়াটার। এটা আমি রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে আলাপ করছি। আবার দেখো অন্যদিকে পানি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করা যায় পিস্ট, এটার নাম হচ্ছে মিল্ক অফ লাইম নামে অধিক পরিচিত। এটা কেন ব্যবহার হয়? এটা হচ্ছে পোকামাকড় দমনে ব্যবহার হয়। স্যার কেন? কারণ পোকামাকড় কামড় দিলে এখানে অ্যাসিড থাকে, এই জন্য এটার মধ্যে ক্ষার দিলে একটু প্রশমিত হয়। তাহলে যে হঠাৎ করে স্যার ব্লিচিং পাউডার চলে আসলো, তাহলে এটার সংকেত কি স্যার? পারবো না? পারবো। একটু লেখা রাখো, ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOClCl। আমি যে Cl একটা ব্র্যাকেটের ভিতরে লিখছি, বিষয়টা কিন্তু এমনই হবে, CaOClCl। তাহলে এই বিক্রিয়াটা আছে হঠাৎ করে ব্লিচিং পাউডার দিয়ে দিলে এটাকে আমরা পড়বো না? পড়বো। তো কেমনে পড়বো? এইখানে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে ক্লোরিন গ্যাস চালায় দিতে হবে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা তোমরা পরে পড়ো, এখন আপাতত জেনে রাখো। তাইলে এইখানে উৎপন্ন হবে CaOClCl, আরেকটা হচ্ছে পানি। এই যৌগটার নাম হচ্ছে এই যে ব্লিচিং পাউডার। এই যৌগটার নাম ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার। এবং ব্লিচিং পাউডার
ব্লিচিং পাউডার। এবং এটার আরেক নাম হচ্ছে, এটা রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। তারপরে দেখো, এবার আমরা যখন অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিড, খেয়াল করে আমাদের পাকস্থলিতে যে অ্যাসিডিটি হইলে আমরা অ্যান্টাসিড ওষুধ খাই। তো অ্যান্টাসিডের মধ্যে কি কি আছে আমি আগেই লিখছি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা কনফার্ম পরীক্ষায় আসবে। তাহলে যে ক্ষারের ব্যবহারে আমরা এইখানে মাথায় রাখতে হবে অ্যান্টাসিড। এই শব্দটা কোত্থেকে আসছে জানো? এই শব্দটা হচ্ছে এন্টি প্লাস অ্যাসিড থেকে। এন্টি শব্দটার মানে হচ্ছে বিরোধী, বিরোধী। তাহলে অ্যাসিড বিরোধী, পেটে যদি অ্যাসিড বেশি হয়ে যায় তাহলে এটা খাইতে হবে। এই যে অ্যাসিড বিরোধী, এটার নাম অ্যান্টাসিড। এবং এইটা মাথায় রাখবা, অ্যান্টাসিডে যেই যৌগটা থাকে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এইটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এবং এই দুইটা কি? অ্যান্টাসিড। কেন? এটা অ্যাসিডিটি হয়ে গেলে এটা খাইতে হবে। তারপর তাকায় দেখো, নিচের দিকে যাও, ফলমূল বা সবজিতে যে সকল অ্যাসিড থাকে এদেরকে জৈব অ্যাসিড বলে। এটা আমরা জানি, আমরা এতক্ষণ যা বলছি। অ্যাসকর্বিক অ্যাসিডের আরেক নাম ভিটামিন সি। দাগাইছো? দাগাও। আমি কেন দাগাই দিচ্ছি? যেন তোমরা বৃত্তি পরীক্ষায় আমার সাথে সাথে দাগিয়ে কমন পাও এবং তোমরা জানো। স্কারভি কিসের অভাবে হয়? অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে হয়। আচ্ছা, এরপরে অ্যাসিডের নাম পাওয়া গেল। এগুলা সব হচ্ছে মিনারেলস, কারণ নিচে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, মানে মাটির নিচে। এরপরে এখানে মেলা কথাবার্তা আছে। এই গ্যাসের মধ্যে দেখো, মানে এই ব্যবহারের মধ্যে দেখো, এই যে আইপিএস আমরা ব্যবহার করি, এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। এটা ব্যবহার আইপিএসে। তাইলে যখন আমি এই যে H2SO4 এর কথা লিখব, সেখানে আইপিএস, এই অ্যাসিডটা ব্যবহার। আইপিএস মানে কি? ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। আইপিএস এটা হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। আচ্ছা, এরপরে দেখো সাপের উপদ্রব, এটা পরীক্ষায় আসবেই। বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য যে অ্যাসিডটা, তার নাম কার্বোলিক অ্যাসিড। দাগাও আমার সাথে, পরীক্ষায় আসবে। আচ্ছা, আরও একটা মজার ব্যাপার হচ্ছে, সার কারখানায় যে অ্যাসিড ব্যবহার হয় তার নাম কি? সালফিউরিক অ্যাসিড। ওকে, একটা দেশ কতটা শিল্পোন্নত তা কোন অ্যাসিড দিয়ে ব্যবহার করা হচ্ছে? সালফিউরিক অ্যাসিড দিয়ে বিচার করা হচ্ছে। ওকে, আচ্ছা, এবার দেখো, সার কারখানায় বিস্ফোরক প্রস্তুতিতে খনি থেকে মূল্যবান ধাতু যেমন সোনা, হরণ এবং রকেটের জ্বালানির সাথে, এটা তোমাদের বৃত্তি পরীক্ষায় আসবে। এটা তোমাদের জুনিয়র স্কলারশিপ বৃত্তি পরীক্ষা বা জুনিয়র স্কলারশিপ সার্টিফিকেট পরীক্ষায় আসবে। এটা বৃত্তি পরীক্ষায় আসবে। এটা এইভাবে হ্যাঁ লেখা রাখো বৃত্তি। এটা আমার মনে হয় আমার পিডিএফটাকে হার্ম করবে। বৃত্তি পরীক্ষা লিখলে হবে। হ্যাঁ, বৃত্তি পরীক্ষায়। আচ্ছা, ওই যে রকেটের জ্বালানির সাথে কোনটি ব্যবহৃত হয়? নাইট্রিক অ্যাসিড আসবে পরীক্ষায়। তো এই যে আমি ব্যবহারের কথা বললাম, এখানে যতটা জায়গায় দাগ দিয়েছি, যতটা জায়গায়, সব জায়গায় একটু লিখবা। যেমন সার কারখানায় কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে এই যেখানে লাইনটা কি? রকেটের জ্বালানির সাথে খনি থেকে মূল্যবান ধাতু সোনা আহরণে, খুবই ইম্পর্টেন্ট, সোনা আহরণে। আরেকটা হচ্ছে রকেটের জ্বালানির সাথে এইখানে ব্যবহৃত হয় হচ্ছে নাইট্রিক অ্যাসিড। পরীক্ষায় আসবে নাইট্রিক অ্যাসিড, মনে থাকবে। এই হইল ব্যবহার, পরীক্ষায় কনফার্ম আসার মতো এবং তোমার জানার মতো। এর পরের যে স্লাইড,
এটা আমি লিখে দিছি তোমাদেরকে, ফিল করো, এটা ভালো মতো ফিল করো, একটু ভালো মতো মুখস্থ করো, ভালো মতো। এটা একটু আগে আমি যেটা লিখে দিছি এইটারই আরেকটা এক্সটেন্ডেড ভার্সন, অ্যাসিড এবং ক্ষারের বৈশিষ্ট্য, কনফার্ম পরীক্ষায় আসবে, একটু দেখে রাখো, এটা পরীক্ষায় আসবে, তোমাদের বেসিকের জন্য লাগবে। তোমরা যখন 9-10-এ উঠবা তখন তোমাদের এটা লাগবে। পিএইচ এর মান কি পরে বলবো, এখন না। চুনের পানির সংকেত, তাহলে চুন এর সাথে পানি দিচ্ছি, তাইলে এইখানে পাওয়া যাচ্ছে চুনের পানি ফর শিওর। হ্যাঁ, তাহলে চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে পানি, তাইলে এটা হচ্ছে চুনের পানি। তাহলে চুনের পানির সংকেত কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কুইক লাইমের সংকেত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কুইক লাইম, লাইম মানে চুন। অ্যান্টাসিডে কোনটা থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যান্টাসিড এটা থাকে। সাপের উপদ্রব কমানোর জন্য কনফার্ম কার্বোলিক, তোমরা প্লিজ শব্দটা ফিল করো, লিক, কার্বোলিক, নট নিক, কার্বোলিক, কার্বোলিক, কার্বনিক। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো HCl, এটা তোমরা জানো। সালফিউরিক অ্যাসিড H2SO4, কার্বনিক অ্যাসিড H2CO3। কার্বনিক অ্যাসিডের সঙ্গে ডিফারেন্ট, এরকম না। অ্যান্টাসিডে কি কি উপস্থিত থাকে, দুইটা, অ্যান্টাসিডে এটা থাকে না। তাহলে রাইট অ্যান্সার 2 ও 3। কোনটি চুনাপাথরের সংকেত, আমরা সবাই জানি চুনাপাথরের সংকেত এটা, এটা আমাদের জানা আছে। খাবার সোডার মধ্যে লেবুর রস যুক্ত করলে, খাবার সোডা তার মানে কথা হচ্ছে খাবার সোডা, সোডা সোডিয়াম বাইকার্বনেট, লেবুর রস হচ্ছে সাইট্রিক অ্যাসিড, বাংলায় লিখলাম সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। তো এখন সোডিয়াম বাইকার্বনেট, সাইট্রিক অ্যাসিড, এটা তো বাইকার্বনেট উৎপন্ন হচ্ছে, অ্যাসিডের সাথে ধাতুর কার্বনেটে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, সো এটা সোডিয়াম বাইকার্বনেট উইল প্রডিউস কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাকাও এটা হচ্ছে ক্ষারক, এটা অ্যাসিড, তাহলে এটা অবশ্যই লবণ হবে, তাহলে লবণটা হচ্ছে ক্যালসিয়াম আর ক্লোরাইড হবে, লাইনটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, অর্থাৎ এখানে হচ্ছে CaCl2, তাহলে CaCl2 এটা অবশ্যই একটা লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড একটা লবণ। পানি তো এখানে আর হচ্ছে মানে দেওয়াই আছে। এই যৌগটা 1 নং বিক্রিয়া ক্যালসিয়াম আর অক্সিজেন, তাহলে ক্যালসিয়াম আর অক্সিজেন যে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড হবে, তাহলে বিষয়টা এইরকম। এটা অবশ্যই সংযোজন বিক্রিয়া, এবং এটাকে দহনও বলা যাবে, দুইটাই বলা যাবে, দুইটাই বলা যাবে, বোথ। জেড যৌগটি, তার মানে ওয়াই মানে হচ্ছে ক্যালসিয়াম, ওয়াই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এই যে যৌগটা ক্যালসিয়াম অক্সাইড CH3COOH, তো এটা তো হচ্ছে গিয়ে ক্ষার, এটা অ্যাসিড না, এটা কি ইথানোয়িক অ্যাসিড, এটা ক্ষার, এটা তোমরা এখন জানবা না ইথানোয়িক অ্যাসিড কেন, কারণ এটা জৈব যৌগে 2 কার্বনের অ্যাসিডকে ইথানোয়িক অ্যাসিড বলে। তো যখন বিক্রিয়া করবে, এই যখন জেড হবে, জেড আমি কমন সেন্সে বলতে পারি যে এটা হচ্ছে লবণ হবে আর পানি হবে, লবণ আর পানি। সো CH3C এটা ক্যালসিয়াম অ্যাসিটেট হবে, এটা তোমরা এখনো পারবা না, তারপর আমি একটু লিখে দিই, এখানে হচ্ছে CH3CO2Ca+H2, এটা হচ্ছে লবণ, তার মানে এটা বোঝা যাচ্ছে লবণ, তাহলে লবণ অবশ্যই একটা নিরপেক্ষ পদার্থ। লবণ পাকস্থলিতে উৎপন্ন হয় না, পাকস্থলিতে উৎপন্ন হয় HCl, এটা লিটমাসের বর্ণ অপরিবর্তিত রাখে। সুতরাং এখানে উৎপন্ন যৌগটা কি হবে সেটা চিন্তার দরকার নেই, মাথায় রাখতে হবে লবণের কথা। তোমাদের কাছে এটা কঠিন লাগতেছে, লবণ নিরপেক্ষ পদার্থ এবং লবণ লিটমাসের বর্ণ অপরিবর্তিত রাখে, তাহলে রাইট অ্যান্সার 1 ও 2। প্রশ্ন বুঝছো? আচ্ছা, এবার শনাক্ত করব আমি, কিভাবে শনাক্ত করব? এই যে এইখানে দেখো, এই যে স্লাইডটা, এই স্লাইডটা হচ্ছে এই যে এইখানে,
অ্যাসিড ক্ষারকের বৈশিষ্ট্য আমি আলাদা করে কিন্তু লিখে দিছি, হ্যাঁ, লিখে দিছি। এইবার এই যে এখানে দেখবা শনাক্তকরণের একটা কনসেপ্ট আছে, হ্যাঁ, এই যে শনাক্তকরণ। সুতরাং উপরের 11 to 13 আগের যে পার্ট সেটা কিন্তু আমার লিখিত আছে। এখানে দেখো একটু আগে আমার কিন্তু কনসেপ্টটা চলে আসছে। প্রথম লাইন হচ্ছে অম্ল হইলে নীল লাল হইতো, ক্ষার হইলে লাল নীল হইতো, কিন্তু পানিতে যে লবণ আছে তা একটা নিরপেক্ষ পদার্থ। সুতরাং নিরপেক্ষ পদার্থে লিটমাসের কোনো বর্ণ পরিবর্তন হবে না। আবার দেখো দূষিত পানিতে অ্যাসিড বা ক্ষারক থাকতে পারে, কিন্তু যখন আমি নিরপেক্ষ বলবো তখন এটা এই যে কিন্তু নিরপেক্ষ পদার্থ হলেও পানি লিটমাস কাগজের রং পরিবর্তন করতে পারে, এটা নির্ভর করবে যে পানির সাথে আর কেউ আছে কিনা। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা একটু প্লিজ এটা এই কনসেপ্টটা মাথায় রেখো। পিএইচ এটা হচ্ছে এমনি তোমাদের বলে রাখতেছি, এটা হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। কি পরিমাণ পানির মানে হাইড্রোজেন আয়ন আছে একটা পানিতে, মানে পানির দ্রবণে। তো এটা সাধারণত পিএইচ এর ভ্যালু হচ্ছে 0 to 14। তাহলে 7-এর আগে, 7-এর আগ পর্যন্ত, 7-এর আগ পর্যন্ত এটা হচ্ছে 0, আর 7-এর পর এই 14 পর্যন্ত এটা হচ্ছে একটা রেঞ্জ। যখনই তুমি ওইদিকে যেতে থাকবা পিএইচ এর মান ক্ষারক হইতে থাকবে, আর যত কম হইতে থাকে সেটা অম্ল হইতে থাকে, অম্ল বা অ্যাসিড হইতে থাকে। আর 7 হচ্ছে পিএইচ এর ভ্যালু কার? নিরপেক্ষ যৌগের, নিরপেক্ষ যৌগ। ওকে, এটা গেল মোটামুটি ভাবে স্লাইডের কন্টেন্ট। এইরকম কনসেপ্টের উপরে প্রশ্নই আসবে। দেখো তো কোনটি লিটমাসের বর্ণ পরিবর্তন করে না? এখানে লিটমাসের বর্ণ পরিবর্তন করে না হচ্ছে লবণ। বাকিগুলা এই যে এটা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা অ্যাসিড। এই যে এটার নাম NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়া, এইটা ক্ষারধর্মী। তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটাও ক্ষারধর্মী, এইটাও ক্ষারধর্মী। কোনটি লবণ? লবণের সংকেত হচ্ছে সোডিয়াম সালফেট। এইটা অ্যাসিড, এটা ক্ষার, এটা ক্ষার, সোডিয়াম সালফেট। এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম সালফেট। কখনো ভুলো না, কখনো ভুলো না কোনটা লবণ। সেম কাহিনী, এখানে লবণ হচ্ছে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl। এই দুই মামুর বেটা হইল ক্ষারক, তাহলে এইটা হচ্ছে অম্ল। তাহলে ক্যালসিয়াম সালফেট লবণ। স্যার কিভাবে চিনলেন? আস্তে আস্তে হবে। এটা চিনলাম কেমনে? ধরো অ্যাসিড, একটা অ্যাসিডের এক্সাম্পল অবশ্যই সালফিউরিক অ্যাসিড হবে, আর যৌগটা ক্ষারকটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন হবে তখন এই যে হাইড্রোজেন প্লাস সালফেট মাইনাস এই ক্যালসিয়াম তখন সালফেটকে ধরবে। তাহলে এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম আসবে ক্ষারকের অংশ, আর সালফেট হচ্ছে অ্যাসিডের অংশ। এই জন্য এই লবণের এই অংশটা চিনতে হবে, এইটাকে বলা হয় ক্ষারীয় অংশ, আর এই মামুর বেটা এইটা হইল অম্লীয় অংশ। তাইলে তুমি দেখা বুঝতে পারবা এটা কোন জায়গা থেকে আসছে। দূষিত পানিতে কি থাকতে পারে? অ্যাসিড, ক্ষার, ক্ষারক সবই থাকতে পারে। দূষিত পানিতে সবই থাকতে পারে, কারণ এই লাইনটা দেখো এখানে লেখা আছে। কখনো কখনো বিশেষ দূষিত পানিতে অ্যাসিড বা ক্ষারক থাকতে পারে। তোমার বই হিসাব করলে এখানে তো কোথাও ক্ষার নাই, আবার সকল ক্ষারই ক্ষারক, তাইলে এই তিনটাই থাকতে পারে। এই জন্য তিনটাই উত্তর হবে, কারণ তোমার বইয়ে যেহেতু ক্ষারক বলছে তো ক্ষারক মানেই ক্ষার। আবার নাও হইতে পারে। কেমনে? কারণ সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না। এই শর্তে সব কিছু উল্টায় এখানে যেহেতু তোমার বইয়ের মধ্যে খালি অ্যাসিড আর ক্ষারকের কথা বলছে, ক্ষারের কথা বলে নাই, তাহলে রাইট আনসার 1 আর 3 হবে। এইটাই যুক্তিযুক্ত। এই জন্য একটু বইয়ের এক্সাম্পলটা নিলাম। লাল লিটমাস পেপার নীল হয়ে যাবে যেসব দ্রবণে। লাল খালা,
খালার নাম মনে রাখতে হবে, খালা। তাহলে ক্ষারক লালকে নীল করে, তাহলে চুনের পানি ক্ষারক, ভিনেগার অ্যাসিড, জীবনেও না, ভিনেগার হচ্ছে অ্যাসিড CH3COOH, এটা হবে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 আর 2। বুঝতে পারলাম? পরীক্ষায় এই প্রশ্নগুলো আসবে। সো আমি এতক্ষণ যা যা বলছি সব কিছু সুন্দর করে সাজাইয়া তোমাদের সামনে তুলে ধরছি। এই স্লাইডে যা আছে ভালো করে পড়বা, আল্লাহর দোহাই লাগে পড়বা। আমি এতক্ষণ যত কিছু বকবক করছি সব কিছু রিটেন ফরম্যাট এখানে আছে, সব প্রশ্ন উত্তর এখানে আছে, সব সিকিউর খয়ের উত্তর আছে, সব সিকিউর খ যা দরকার এখানে আছে, এবং সৃজনশীল আছে। এই সৃজনশীলগুলা নিজেরা প্র্যাকটিস করবা, নিজেরা। তাইলে এই যে দেখো এখানে নিজেরা একটু প্র্যাকটিস করো তোমরা। আমি জানি না তোমরা আমার আগের সিকিউগুলা ঠিকমতো করছো কিনা। আগের সিকিউগুলা যেমন ধরো এখানে একটা সিম্পল একটা এক্সাম্পল, সোডিয়াম আছে, HCl আছে, তাহলে এটা কি হইতে হবে? এখানে HCl হইতে হবে। তো এখানে কি আছে? কপার সালফেট, ফেরাস সালফেট, কপার, তাহলে এখানে আয়রন থাকতে হবে। পারক্লোরিক অ্যাসিডের সংকেত কি? পারক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HClO4। ক্যালসিয়াম সালফেট নিরপেক্ষ পদার্থ কেন? কারণ ক্যালসিয়াম সালফেট একটা লবণ, তাই নিরপেক্ষ। এরপরেরটা নিজেরা প্র্যাকটিস করবা। উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি কেমন বিক্রিয়া? উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া। 1 নং সমীকরণে বিক্রিয়ক দুটির মধ্যে পৃথকভাবে নীল লিটমাস পেপার প্রবেশ করে লিটমাস পেপারে কোনো পরিবর্তন হবে কিনা? 1 নং সমীকরণে বিক্রিয়ক দুটির মধ্যে, ওই যে এটা হচ্ছে অ্যাসিড, তো HCl এর মধ্যে নীল দিলে লাল হবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে লাল দিলে নীল হবে। ক্লিয়ার? এই চিত্র পাতলা সালফিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের সংকেত। অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH বন্ড, COOH। আরও যদি স্ট্রাকচার জানতে চাও তাহলে এটা হচ্ছে COOH বন্ড, COOH। একই কথা, একই কথা। উদ্দীপকগুলোকে বিক্রিয়াটি সম্পন্ন করে ব্যাখ্যা করো। চুনের পানি কি? চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে পাতলা কি? সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়া করলে কি হবে? বিক্রিয়া করলে হবে ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। এই যে এটা হচ্ছে এটা। সহজ না? এগুলা পারা উচিত তোমাদের। সৃজনশীল 3, CH4 কি অম্ল? না, CH4 হচ্ছে মিথেন। CH4 মিথেন, কারণ এখানে কার্বনের সাথে যে 4টা হাইড্রোজেন আছে এটা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় না, ওইখানে লেখা আছে। এই সৃজনশীল 3, সৃজনশীল 4 প্র্যাকটিস করবা, সৃজনশীল 5 প্র্যাকটিস করবা, 6 প্র্যাকটিস করবা, এবং এই 6টা সৃজনশীল অ্যান্সার করে গ্রুপে দিবা। আমি পড়ায় দিলাম, ঠান্ডা মাথায় ফিল করবা, একটু টান দিয়ে পড়াইছি। এই চ্যাপ্টারের জন্য এর চেয়ে বেশি সময়ের দরকার নাই আমার মতে, বাকিটা তোমাদের হিসাব। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভালো থাকো, সুস্থ থাকো। টিচার যারা আপনারা দেখছেন দোয়া করবেন যেন আমি এভাবেই পড়ায় যেতে পারি। আল্লাহ হাফেজ।